হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভিশন আইএস পিটি 365 2023-এর পরবর্তী অংশ পলিটির আলোচনা করব। পলিটি এর আগে আমরা আলোচনা করেছি, তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। তো এখানে আমরা একটু ডিটেলসে সমস্ত কিছু জানছি, শুধুমাত্র প্রিলিমসের জন্য নয়, মেন্সের জন্য খুঁটিনাটি বিভিন্ন তথ্য তো রয়েছে, স্ট্যাটিক পোর্শন রয়েছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী Wbcs, ইউপিএসসি, প্রিলিমস, মেন্স উভয়ের জন্যই। তো এখানে সিডিশন বা দেশদ্রোহ সেই সম্পর্কিত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট হ্যাজ অর্ডার দ্যাট 152-year-old sedition law under section 124A of IPC should be effectively kept in abeyance till union government reconsider the provision. তো এখানে সম্প্রতি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে 152 বছরের পুরাতন যে দেশদ্রোহ আইন রয়েছে, যেটা আইপিসি 124-এর এই ধারাতে রয়েছে, সেটা কিন্তু স্থগিত রাখার কথা বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ইউনিয়ন গভর্নমেন্ট এখানে নতুন ধরনের কিছু প্রবর্তন করে ততদিন পর্যন্ত। তো সেডিশন অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। দেশদ্রোহ আইন ব্রিটিশদের সময়, ব্রিটিশ শাসনকালে সেটা এনেছিল ব্রিটিশরা। স্বদেশী আনা যে কোনো ঘটনার জন্য সেই দেশদ্রোহ আইনে সাজা দেয়া হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ইতিহাস রয়েছে। এই ধারাতে বিভিন্ন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের শাস্তি দেয়া হতো এবং পরবর্তী সময়ে স্বাধীনতার পরেও সেটা থেকে গেছে এবং এখনও পর্যন্ত আমরা দেখি দেশদ্রোহ সম্পর্কিত বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়, বিভিন্ন ধরনের সাজা কথা আমরা মাঝে মধ্যেই শুনতে পাই। তো এখানে সেডিশন সম্পর্কে কিছু বলা রয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ডিফাইন্স সেডিশন as an offence committed when any person by word or otherwise bring or attempt to bring into hatred or contempt. তো কোনো একজন ব্যক্তি যিনি তার কথার মাধ্যমে বা তার কার্যকলাপের মাধ্যমে ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন, অথবা excites or attempts to execute disaffection towards the government established by law in India, অথবা সরকারের প্রতি অশ্রদ্ধা প্রকাশ, যেটা কিনা আইনত বিরুদ্ধ, সরকারের বিরুদ্ধাচরণ অর্থে এখানে কিন্তু একটু রাফ অর্থে ব্যবহার করা হয়েছে। বিরুদ্ধাচরণ বিভিন্ন রকম হতে পারে, তার মানে নয় যে সেখানে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা, মানে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না এরকম নয়। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরুদ্ধাচারণ এরকম ধরনের ঘটনা। ওয়ার্ডস আইদার স্পোকেন অর রিটেন, সাইন্স, ভিজিবল রিপ্রেজেন্টেশন অর আদারওয়াইজ। তো কিভাবে তিনি এটা ছড়াচ্ছেন? শব্দের মাধ্যমে হতে পারে, কিছু অঙ্গভঙ্গি প্রকাশের মাধ্যমে হতে পারে, বা যে কোনো ধরনের ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হতে পারে। তিনি এইভাবে এই সমস্ত কাজ করছেন। সেডিশন ইজ এ কগনিজেবল, নন বেলেবল অ্যান্ড নন কম্পাউন্ডেবল অফেন্স আন্ডার দ্য ল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নন বেলেবল, বেল এখানে কিন্তু দেয়া হয় না, এতটাই গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেশদ্রোহ আমরা কথা থেকেই বুঝতে পারি, দেশকে অসম্মান করা হচ্ছে। তো সেইটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। আ পারসন চার্জ আন্ডার সেডিশন ল ইজ বার্ড ফ্রম এ গভর্নমেন্ট জব। যিনি সেডিশন আইনের ক্ষেত্রে যিনি দোষী প্রমাণিত হয়েছেন, তিনি কিন্তু কোনো রকম সরকারি চাকুরি তিনি পাবেন না, এতটাই কঠিন এই আইনটা। দে হ্যাভ টু লাইভ উইদাউট দেয়ার পাসপোর্ট অ্যান্ড মাস্ট প্রডিউস দেমসেলভ ইন কোর্ট অ্যাট অল টাইম অ্যাজ ওয়েল অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। তো তিনি কোনো রকম পাসপোর্ট পাবেন না, তা তিনি বিদেশে যেতে পারছেন না। যে ব্যক্তির উপরই চার্জটা আনা হয়েছে তিনি বিদেশে যেতে পারছেন এবং কোর্ট যখন চাইছে তখনই তাকে হাজিরা কোর্টে দিতে হয়। In 2018, Law Commission of India recommended to repeal Section 124A of IPC. আমরা জানি ল কমিশন রয়েছে। তো সেই ল কমিশন 2018 সালে আইপিসির 124-এর এই ধারা অর্থাৎ এই সেডিশন লটাকে তুলে দেওয়ার কথা কিন্তু বলেছিল। কি আছে এই লতে, কি ছিল, তার ইতিহাস কি ছিল, এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নেব। 1837, British historian politician Thomas Macaulay drafted sedition law as an offence punishable with life imprisonment. তো সেই সময় মেকলে এটা তৈরি করেছিলেন এবং যেখানে শাস্তি কি ছিল, যাবজ্জীবন কারাদণ্ড। 1860, sedition was omitted
when IPC enacted, তো আইপিসি যখন শুরু হয় তখন এটা ওমিট করে দেওয়া হয়। 1870 section 124A inserted in IPC by an amendment introducing by Sir James Stephen when it is felt that need for a specific section to deal with the offence। তো প্রথমে তুলে দেওয়া হলো 1860-এ, কিন্তু পরবর্তীকালে তার প্রয়োজন ব্রিটিশদের অনুভূত হয় এবং তারা কিন্তু 1870-এ আবার এটাকে নিয়ে আসে। 1891-তে ফার্স্ট কেস রেজিস্টার্ড when যোগেন্দ্র চন্দ্র বোস, এডিটর অফ নিউজপেপার বঙ্গবাসী, was booked for publishing an article criticizing এজ অফ কনসেন্ট বিল। তো এজ অফ কনসেন্ট বিলের বিরুদ্ধে যোগেন্দ্র চন্দ্র বোস তার পত্রিকা বঙ্গবাসীতে কিছু প্রকাশ করেছিলেন লেখা, তো সেটার বিরুদ্ধে তার এখানে কেসটা করা হয়, সিডিশনের দেশদ্রোহের অভিযোগ আনা হয়। 1921 বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, আলী ব্রাদার, মৌলানা আজাদ, গান্ধী অ্যান্ড মেনি আদার সাফার্ড ইমপ্রিজনমেন্ট। তো এই দেশদ্রোহের আইনের আন্ডারে 1921-এ এদেরকে জেলবন্দি করা হয়েছিল। 1948 ইন্ডিয়ান লিডার্স এগ্রি টু ড্রপ সিডিশন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান থেকে 1948-এ এই বিষয়টাকে তুলে দেওয়ার কথা বলা হয়। 1949 সিডিশন ইজ নো লঙ্গার পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হাউএভার সেকশন 124A রিমেন্স ইন আইপিসি। তো আমাদের সংবিধানের মধ্যে কোথাও সিডিশন ব্যাপারটা কিন্তু নেই, আমাদের মূল সংবিধানে নেই, যেটা আমাদের কনস্টিটিউশন নির্মাতা যারা ছিলেন, গণপরিষদে যারা সংবিধান তৈরি করলেন, তারা এটাকে রাখেননি, কিন্তু আইপিসিতে এটা থেকে যায় অ্যাজ ইট ইজ 124-এর এই ধারা। 1951 নেহেরু গভর্নমেন্ট ব্রিংস দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 19-এ ক্লজ এ অ্যান্ড পুটস ইজ রিজনেবল রেস্ট্রিকশন অন রাইট টু ফ্রি স্পিচ। তো আমরা 19-এর এই ধারা জানি, এর আগেও আমরা দেখেছি, হেড স্পিচের ক্ষেত্রে দেখেছি। তো এই ধারাটা রাখা হয়, অর্থাৎ রিজনেবল রেস্ট্রিকশন, নির্দিষ্ট যদি কারণ থাকে তাহলে কিন্তু কারো বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হতেও পারে। 1962 কেদারনাথ ভার্ডিক্ট, কনস্টিটিউশন বেঞ্চ আপহোল্ড দ্য ভ্যালিডিটি অফ সিডিশন ল। কেদারনাথ ভার্ডিক্ট, সেখানে সিডিশন লয়ের ভ্যালিডিটি সম্পর্কে প্রশ্ন চিহ্ন করা হয়। 1974 ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেড সেকশন 124A কগনিজেবল অফেন্স দ্যাট অথরাইজ পুলিশ টু মেক অ্যারেস্ট উইদাউট এ ওয়ারেন্ট। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1974-এ ঠিক ইমার্জেন্সির প্রাককালে এটাকে কগনিজেবল অফেন্সে পরিণত করা হয়, এবং যেখানে কিনা পুলিশ কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে, সেই একটা ভয়ানক পরিস্থিতি যেটা মর্লেমিন্টো রিফর্মসে আগে রাওলাট অ্যাক্টের সময় নিয়ে আসা হয়েছিল, সেরকম ধরনের একটা পরিবর্তন 124-এর এই ধারাতে করা হয়। তো যাই হোক, এখানে কেদারনাথ মামলার কথা উঠে এসেছে। কেদারনাথ মামলাটা কী ছিল? সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট সিটিজেন হ্যাভ রাইট টু ক্রিটিসাইজ অর কমেন্ট অন গভর্নমেন্ট অর ইটস অ্যাকশন অ্যাজ লং অ্যাজ ইট ডাজ নট প্রভোক ভায়োলেন্স। কোনো ব্যক্তি হিংসা না ছড়িয়ে সরকারের বিরুদ্ধাচারণ করতে পারে, যেটা বাক স্বাধীনতার একটা অংশ হিসেবে। এটা কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার মামলাতে কিন্তু উঠে এসেছিল। পি আলভি ভার্সেস স্টেট অফ কেরালা 1982 সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট সোলোজিনিয়ারিং, criticizing or parliamentary judicial setup did not amount to sedition। এটা খুব গুরুত্বপূর্ণ মামলা। জুডিশিয়াল বা এই বিভিন্ন ধরনের যে বিষয়গুলো, এগুলোকে ক্রিটিসাইজ করা, পার্লামেন্টকে ক্রিটিসাইজ করা, এইগুলোকে সিডিশনের বাইরে রাখার কথা বলা হয়। তো সিডিশন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসটাও গুরুত্বপূর্ণ, এবং এই যে বিষয়গুলো বলা হয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা আমরা কোথায় কাজে লাগাতে পারি? এমসিকিউতে জিজ্ঞাসা করা হতেই পারে সিডিশন সম্পর্কিত কোন ধারায় রয়েছে। আইপিসিটাও আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ আইপিসি জানা উচিত, সংবিধানের বাইরেও এটা জানা উচিত। তো সেটা এখান থেকে প্রশ্ন হতেই পারে। আর ডিসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে সরাসরি সিডিশন নিয়ে রাইটিং আসতেই পারে, কারণ এগুলো কিন্তু মাঝে মধ্যেই খুব হট টপিক হয়ে যায়। কোনো সময় আমরা দেখতে পাই যে এরকম ধরনের কিছু বিষয় উঠে এসেছে, চর্চার বিষয় উঠে এসেছে। তো সেগুলো নিয়ে ডিসক্রিপটিভ রাইটিং কিন্তু দেওয়া হতেই পারে, একটা আর্গুমেন্ট তৈরি করার জায়গা তৈরি হতে পারে যে এটা কি রাখা উচিত নাকি রাখা উচিত নয়। তো এখানে কিন্তু তার রসদ রয়েছে যথেষ্ট লেখার মতো, একটু ভালো করে এটা দেখতে হবে। নেক্সট,
প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আটক, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধ করার আগেই তোকে ধরে রাখা হচ্ছে, তাকে বন্দি করা হচ্ছে কোনো অপরাধ করার আগেই। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয়। এটা হওয়া উচিত কি উচিত নয় সেটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, একটা নিউজ আমরা দেখব। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। Recently, Supreme Court has ruled that preventive detention is to be used only in exceptional circumstances. সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে এই প্রিভেন্টিভ ডিটেনশন ব্যাপারটা এটা কিন্তু খুব রেয়ারলি ব্যবহার করা উচিত, খুব এক্সেপশনাল সিচুয়েশন না হলে এটা করা উচিত নয়। আরও কি বিষয় রয়েছে? সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট প্রিভেন্টিভ ডিটেনশন ইজ অ্যান এক্সেপশনাল পাওয়ার অফ স্টেট হুইচ অ্যাফেক্ট পার্সোনাল লিবার্টি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড হ্যাজ টু বি এমপ্লয়েড স্প্রিংলি। তো এটা সাধারণ যে ব্যক্তি স্বাধীনতা তার উপর একটা অবশ্যই হস্তক্ষেপ। তাকে বন্দি বানিয়ে রাখা হচ্ছে, তাকে কোনো অপরাধ করার আগেই বন্দি বানানো হচ্ছে এবং সেখানে কোনো রকম তাকে ট্রায়াল দেওয়া হচ্ছে না, তাকে কোনো রকম উকিলের সাহায্য দেওয়া হচ্ছে না, ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলোতে আসবো। কোর্ট ডিস্টিংগুইশ বিটুইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড পাবলিক ডিসঅর্ডার। প্রিভেন্টিভ ডিটেনশন মে অ্যাপ্লাই ইন দ্য লেটার বাট নেভার বি দ্য ফর্মার সিচুয়েশন। তো যদি দেখা যায় যে খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, ল অ্যান্ড অর্ডার খারাপ অবস্থায় পরিণত হয়েছে, তখন প্রিভেন্টিভ ডিটেনশন করা যেতে পারে, তার আগে নয়। প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে এখানে আমরা ডিটেলসে জানবো। ইট ইজ ডিটেনশন অফ এ পারসন অন আ মেয়ার রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ হিম ডুইং অ্যান অ্যাক্টিভিটি ডেঞ্জারাস টু পাবলিক অর্ডার অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ডিটেনশন কখন করা হয়? যখন যথাযোগ্য কারণ থাকে একজন ব্যক্তি যিনি কিনা খুব খারাপ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন পাবলিক অর্ডার সিকিউরিটির পক্ষে, যেটা আমাদের ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম ক্ষেত্রে। দ্য পারসন ইজ কনফাইন্ড ইন কাস্টাডি উইদাউট আন্ডারগোয়িং এ ট্রায়াল। তাকে কোনো রকম ট্রায়াল দেওয়া হয় না। আমরা জানি আমাদের যে কোনো কাউকে গ্রেপ্তার করলে এক দিনের মধ্যে, তাকে 24 ঘন্টার মধ্যে জাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল হচ্ছে না এবং তাকে কোনো রকম ট্রায়াল না দিয়েই, তাকে কোনো রকম কোর্টে না নিয়ে গিয়েই তাকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। কনস্টিটিউশন গিভস প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন আন্ডার আর্টিকেল 22 ক্লজ 1, 22 ক্লজ 2। অ্যারেস্ট ডিটেনশন করার ক্ষেত্রে কিছু প্রোটেকশন আমাদের সংবিধান দিয়ে রেখেছে, যেটা এইমাত্র বলছিলাম এখানে আছে, সেটাও আলোচনা করব। দিস প্রোটেকশন আর নট অ্যাভেলেবল টু এ পারসন অ্যারেস্টেড অর ডিটেন আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল আর্টিকেল 22 ক্লজ 3। তো প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের আন্ডারে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন তার ওপর কিন্তু আর্টিকেল 22 ক্লজ 1 ক্লজ 2 এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। এবং এই বিষয়টা কোথায় রয়েছে? এটা রয়েছে আর্টিকেল 22 ক্লজ 3-তে। অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনটা যে ভ্যালিড সেটা কিন্তু আমাদের আর্টিকেল 22 ক্লজ 3-তে অলরেডি বলা রয়েছে। মাল্টিপল ল সাচ এস কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, দ্যাট ইজ সিআরপিসি, নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবসিস্টেন্স অ্যাক্ট 85, আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ, সেই সমস্ত জায়গাতেই প্রিভেন্টিভ ডিটেনশনটাকে পারমিশন দেয়া হয়েছে। এগুলো ভয়ানক বিভিন্ন আইন রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। তো এই আইনগুলো নিয়েও চর্চা হয় বিভিন্ন সময়, কারণ এই প্রিভেন্টিভ ডিটেনশন এখানে ভ্যালিড ঘোষণা করা হয়েছে। ক্রিমিনাল প্রসিডিওর কোড সিআরপিসি অফ ইন্ডিয়া অলসো প্রোভাইড ফর প্রিভেন্টিভ ডিটেনশন আন্ডার সেকশন 151। তো সিআরপিসি 151 নম্বর আর্টিকেলে এখানে কিন্তু বলা রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের কথা। অ্যাকর্ডিং টু সেকশন 151 অফ সিআরপিসি, পুলিশ আর এম্পাওয়ার্ড টু মেক প্রিভেন্টিভ অ্যারেস্ট ইফ দে বিলিভ দে মাস্ট ডু সো টু প্রিভেন্ট কমিশন অফ এনি কগনিজেবল অফেন্স। তো সিআরপিসি অনুযায়ী সেই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল 22 সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। 22 ক্লজে কি বলছে? নো পারসন ক্যান বি ডিটেইনড ইন কাস্টাডি উইদাউট বিং ইনফর্মড অফ গ্রাউন্ড অফ অ্যারেস্ট অর শ্যাল বি ডিটেইনড রাইট টু কনসাল্ট টু বি ডিফেন্ডেড বাই লিগ্যাল প্র্যাকটিশনার। তো কোনো ব্যক্তিকে কোনো কারণ দর্শানো ছাড়াই, কোনো গ্রাউন্ড বলা ছাড়াই তাকে অ্যারেস্ট করা যাবে না। তাকে অ্যারেস্ট করতে গেলে তার কী কারণে অ্যারেস্ট করছে সেটা বলতে হবে। 22 ক্লজ 2,
every person who is arrested, detained in custody shall be produced before magistrate within 24 hours of such arrest. তো ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার পূর্বেই তাকে হাজির করতে হয়, বিচারালয় তাকে হাজির করতে হয়। নো পারসন ক্যান বি ডিটেন বিয়ন্ড 24 আওয়ার উইদাউট অথরিটি অফ ম্যাজিস্ট্রেট। কোনো ব্যক্তিকেই 24 ঘন্টা বেশি আটক করে রাখা যায় না। আর্টিকেল 22 ক্লজ 3, above two clauses will not apply to a person who is detained in accordance to a law providing for preventive detention. তো যাকে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে অ্যারেস্ট করা হচ্ছে তার উপরই 22 ক্লজ 1 আর ক্লজ 2 অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ তাকে ধরে রেখে দেওয়া যেতে পারে, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে পেশ করতে এমন কোনো ব্যাপার নেই। আর্টিকেল 22 ক্লজ 4, no person can be detained for more than a period of 3 months unless an advisory board confirms that there is sufficient cause for constitution of such detention. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি ধরে রাখা যাবে না, যাবে কখন? যদি অ্যাডভাইজারি বোর্ড বসাতে হয়, যদি এই বোর্ড যদি নির্দেশ দেয় তখনই তাকে 3 মাসের বেশি রাখা যাবে, নাহলে কিন্তু রাখা যাবে না। যদি প্রিভেন্টিভ ডিটেনশনেও অ্যারেস্ট করা হয় 3 মাসের বেশি কিন্তু রাখা যাবে না, কিন্তু অ্যাডভাইজারি বোর্ড যদি কনফার্ম করে তখন রাখা যেতে পারে। এক্সেপশন টু আর্টিকেল 22 ক্লজ 4 হ্যাজ বিন প্রোভাইডেড ইন আর্টিকেল 22 ক্লজ 7b ইটসেলফ। তো এটা আবার পরবর্তী সময় আর্টিকেল 22-এরই ক্লজ 7b-তে রয়েছে। কি বলা রয়েছে এখানে? এ পারসন ক্যান বি প্রিভেন্টিভলি ডিটেইন ফর মোর দ্যান 3 months উইদাউট ওপিনিয়ন অফ অ্যান অ্যাডভাইজারি বোর্ড ইফ পার্লামেন্ট বাই ল প্রোভাইড ম্যাক্সিমাম পিরিয়ড অফ সাচ ডিটেনশন, সার্কামস্ট্যান্সেস, ক্লাসেস অফ পারসনস অ্যান্ড ক্লাসেস অফ কেসেস টু হুইচ সাচ এ ল মে অ্যাপ্লাই। তো এখানে আরও ভয়ঙ্কর কথা বলা হচ্ছে, যদি পার্লামেন্ট এরকম কোনো আইন তৈরি করে যেখানে 3 মাসের বেশি, কোন কোন পরিস্থিতিতে 3 মাসের বেশি তাকে আটক করে রাখা যাবে এরকম কোনো আইন আনে, সেই ক্ষেত্রে রাখা যাবে, কোনো বোর্ড না বসিয়েও 3 মাসের বেশি একজন ব্যক্তিকে আটক করে রাখা যাবে। এখন এই লটা নিয়ে এত রকম কথা কেন হয়? কারণ সরকার মনে করলে কোনো এক ব্যক্তিকে কিন্তু কোনো কিছু করার আগেই অ্যারেস্ট করে ফেলছেন, অর্থাৎ তার অপরাধ কিছু কিন্তু তখনও প্রকাশ পায়নি, সেটা তার মানসিকতার মধ্যে রয়েছে, সে করতে যাচ্ছে, তখন গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করছে। কিন্তু সমস্যাটা কোথায়? যদি সরকার কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে এরকম ধরনের ধারায় আটক রাখে তখন সাধারণ মানুষের ফান্ডামেন্টাল রাইটস থাকছে না, তখন সমস্যাটা হতে পারে। কারণ ইচ্ছামতো কেস দিয়ে সরকার কিন্তু তার যার ওপর তার রাগ রয়েছে তাকে কিন্তু এইখানে অ্যারেস্ট করতে পারে। এইটার জন্যই এত কন্ট্রোভার্সি, এবং বিভিন্ন সময় দেখছি প্রিভেন্টিভ ডিটেনশনটাকে বন্ধ করার কথা কিন্তু বলা হয়েছে। এখানে গ্রাউন্ডটা বলা আছে খুব গুরুত্বপূর্ণ। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কখন কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা যায়? সিকিউরিটি অফ স্টেট, যদি নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রবলেম তারা করে থাকে, ফরেন অ্যাফেয়ার অর সিকিউরিটি অফ ইন্ডিয়া, ভারতের সিকিউরিটির ওপর আঘাত হানতে পারে এরকম কোনো ঘটনা যদি তিনি ঘটিয়ে থাকেন, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, সাধারণ যে অবস্থা সেটাকে মেনটেন করে রাখার জন্য, পাবলিক অর্ডারটাকে মেনটেন করার জন্য, সাধারণ নিয়মকানুনগুলোকে মেনটেন করার জন্য, সেটা যাতে বিগড়ে না যায়, মেনটেনেন্স অফ সাপ্লাইজ অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিস অ্যান্ড ডিফেন্সের বিভিন্ন ধরনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য। তো আমরা পুরোটাই ওভারঅল দেখতে পাচ্ছি এটা আমাদের যেগুলো খুব বড় একটা সিকিউরিটির ব্যাপার চলে আসে, নিরাপত্তার ব্যাপার চলে আসে, সেই জায়গাতে যেন আঘাত না হানে, যেখানে প্রচুর মানুষের ক্ষতি হওয়ার একটা সুযোগ থাকছে, দেশের একটা বিরাট বড় ক্ষতি হওয়ার সুযোগ থাকছে, সেই ক্ষেত্রে এটা করা যেতে পারে। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কি জুডিশিয়াল কথাবার্তা হয়েছে এর আগে আমরা দেখব। A.K. Gopalan versus State of Madras, court gave a green flag to Preventive Detention Act because of presence of explicit provision of Article 22 Clause 5। তো এখানে কিন্তু গ্রিন ফ্ল্যাগ দেখানো হচ্ছে A.K. Gopalan কেসে, অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনকে রেখে দেওয়ার কথাই বলা হচ্ছে। Sibanlal versus State of Uttar Pradesh, Supreme Court stated that a courtroom is not even competent to inquire into reality or in any case of the fact which are referred as ground of ডিটেইনমেন্ট। তো এক্ষেত্রে গ্রাউন্ড নির্ণয় কিন্তু কোর্ট করছে না। আমরা দেখলাম কি বেসিক্যালি গ্রাউন্ড কে নির্ণয় করছে? পার্লামেন্ট। কোন কোন গ্রাউন্ডে তাকে আটক রাখা যাবে সেটা কিন্তু পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া আছে। শম্ভুনাথ সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, although concept
of preventive detention itself is draconian and infringing fundamental rights. Sometimes it is necessary for state to take such extreme step to maintain security of country. তো শম্ভুনাথ সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেসেও কিন্তু এখানে হাইকোর্ট অর্ডার দিচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন ক্লেসে এরকম কিন্তু করার প্রয়োজনও আছে, যদিও সেটা ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করছে, কিন্তু প্রয়োজন আছে এটার। তো এগুলো সবই উল্লেখ্য বিভিন্ন আলোচনার বিষয়ে যখন আমরা ডেসক্রিপটিভ রাইটিং করব, এগুলো কিন্তু উল্লেখ্য। আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট, ইউএপিএ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানেও কিন্তু সেই একই ধরনের ফান্ডামেন্টাল রাইটসের পরিবর্তন, ফান্ডামেন্টাল রাইটসের লঙ্ঘন এর বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। সেন্টার হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই অ্যান আনলফুল অ্যাসোসিয়েশন আন্ডার ইউএপিএ 1967। 1967-তে যে ইউএপিএ আইনটা এসেছিল, ভয়ানক আইন, আমরা দেখলেই বুঝতে পারবো একই টাইপের, প্রায় প্রিভেন্টিভ ডিটেনশনের মতোই এটা পাওয়ারফুল। UAPA 1967 was enacted for effective prevention of certain unlawful activity or individual and association, and for dealing with terrorist activity and for matter connected therewith. তো টেররিস্ট অ্যাক্টিভিটি সেটাকে বন্ধ করার জন্য এই আইনটাকে কিন্তু আনা হচ্ছে ইউএপিএ 1967। ভেরি ভেরি পপুলার অ্যাক্ট ডিফাইন আনলawful activity as any action taken by such individual or association that lead to cession of a part of territory of India, question sovereignty of India or disrupt integrity of India। যে সমস্ত স্টেপ সে কোনো ব্যক্তি নিয়ে থাকুক বা কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকুক, যেটা কিনা ভারতবর্ষের অখণ্ডতাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে আঘাত করতে পারে, এবং ভারতবর্ষ থেকে কোনো টেরিটরি সেটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি কার্যকলাপে তারা যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন এই ইউএপিএ অ্যাক্টটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো আনলফুল অ্যাক্টিভিটি কাকে বলা হচ্ছে, এখানে কিন্তু সেই ডেফিনেশনটা বলা আছে, আনলফুল অ্যাক্টিভিটি কোন কোনগুলো। কেসেস আন্ডার ইউএপিএ আর ইনভেস্টিগেটেড বাই বোথ স্টেট পুলিশ অ্যান্ড ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এইটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এরা কিন্তু ইউএপিএর ব্যাপারে সমস্ত তদন্ত করে থাকে, স্টেট পুলিশও করে থাকে, কিন্তু স্পেশালি এনআইএ কিন্তু এই ইউএপিএ এর জন্য তারা ইনভেস্টিগেট করে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। টেররিস্ট অ্যাক্টিভিটিও এখানে কিন্তু বন্ধ করার জন্য, বা টেররিস্ট অ্যাক্টিভিটি বিচ্ছিন্নতাবাদী শক্তি যে কার্যকলাপ, যেটা আমরা ডেফিনেশনে দেখলাম, তাদের এখতিয়ারটাও কিন্তু এখানে চলে আসে, তো তাদেরও এই লয়ের আন্ডারে কিন্তু সাজা দেওয়া হয়। ইউএপিএ গেভ পাওয়ার টু সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইম্পোজ অল ইন্ডিয়া ব্যান অন অ্যাসোসিয়েশন। কোনো অ্যাসোসিয়েশন যারা এরকম ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারতের কোনো অংশকে বিচ্ছিন্ন করতে চাইছে, আলাদা করতে চাইছে, বা তারা বিশৃঙ্খলা তৈরি করছে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে আঘাত করছে, এরকম ধরনের কোনো সংস্থাকে ইল্লিগাল ঘোষণা করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যাক্ট হ্যাড প্রভিশন ফর আ ট্রিবিউনাল টু রিভিউ অর টু হিয়ার অ্যান অ্যাপিল এগেনস্ট দ্য ব্যান। তো এক্ষেত্রে এই লয়ের আন্ডারেই একটা ট্রিবিউনাল বসানোর কথা বলা আছে, যারা কি করবে, যারা কিনা এই যে ব্যানের বিরোধী যারা যদি অ্যাপ্লিকেন্ট, তারা যদি করে অ্যাপ্লিকেশন, যাদের ব্যান করা হয়েছে তারা যদি অ্যাপিল করে, সেক্ষেত্রে একটা ট্রিবিউনাল বসানো হবে এবং তাদের বিচার কিন্তু চালানো হবে। বোথ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্ড ফরেন ন্যাশনালস ক্যান বি চার্জ আন্ডার অ্যাক্ট। অলসো অ্যাক্ট হোল্ডস অফেন্ডার্স অ্যাকাউন্টেবল ইন সেম ম্যানার ইফ ক্রাইম ইজ কমিটেড অন ফরেন ল্যান্ড আউটসাইড ইন্ডিয়া। তো এক্ষেত্রে বিদেশিরা এবং ভারতীয়রা উভয়দেরই এই আইনের আন্ডারে আনা হতে পারে, চার্জ করা হতে পারে, এবং যদি বিদেশেও এটা করা হয় আউটসাইড ইন্ডিয়া, তাহলেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ভারতের বাইরেও যদি এরকম ধরনের কোনো পরিকল্পনা করা হয়, ভারতের অখণ্ডতাকে, ইন্টিগ্রিটিকে কোনো রকম সমস্যা সেখানে তৈরি করা, ভারতকে বিচ্ছিন্নতাবাদী শক্তির আন্ডারে নিয়ে আসা, এগুলো আন্ডারেও কিন্তু ইউএপিএ অ্যাপ্লিকেবল। UFPA was amended in 2004, 8, 12 and 2019। তো খুব গুরুত্বপূর্ণ, 2019-এ যে ইউএপিএ অ্যামেন্ড করা হয়েছিল সেখানে অনেক কন্ট্রোভার্সিয়াল আসে, এই জন্য এখানে দেয়া রয়েছে, আমরা এটাতে যাব। তো তার আগে এখানে আমরা দেখে নেব প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য আর কি কি আইন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ডিটেনশন অ্যাক্ট 1950, মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা 1971-77, মিসা আইনটাও খুব গুরুত্বপূর্ণ। ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটি অ্যাক্ট 1974, টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট টাডা 1985,
প্রিভেন্টিভ ডিটেনশন এটাও অ্যালাউ করে। প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট পোটা 2002, এগুলো খুব গুরুত্বপূর্ণ এক একটা আইন। পোটা, টাডা, মিসা, এই প্রত্যেকটাই কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনকে অ্যালাউ করে। আচ্ছা, এবার আমরা দেখব 2019-এ যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল ইউএপি অ্যাক্টে, সেখানে কি বলা হচ্ছে, পাওয়ার টু ডেসিগনেট টেররিস্ট কাদের বলা হবে, সেই ডেজিগনেশনটা কিভাবে করা হচ্ছে সেটা। সেন্ট্রাল গভর্নমেন্ট মে ডেসিগনেট অ্যান organization as terrorist organization if commits or participate in act of terrorism, যদি কোনো রকম টেররিজম অ্যাক্টিভিটির সাথে সে জড়িত থাকে, প্রিপেয়ার ফর টেররিজমের জন্য প্রস্তুতি নেয়, প্রমোট টেররিজমকে ছড়িয়ে দেয়, ইজ আদারওয়াইজ ইনভলভ ইন টেররিজম, যদি অন্য কোনোভাবে টেররিজমের সাথে ইনভলভ থাকে। অ্যাক্ট এম্পাওয়ার গভর্নমেন্ট টু ডেসিগনেট ইন্ডিভিজুয়াল অ্যাজ টেররিস্ট অন সেম গ্রাউন্ড, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে। কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে টেররিস্ট কিন্তু সেম গ্রাউন্ডে ঘোষণা করা হতে পারে। অ্যাপ্রুভাল ফর সেজিওর অফ প্রপার্টি বাই এনআইএ, ইনভেস্টিগেটিং অফিসার ইজ রিকোয়ার্ড টু অবটেন প্রিয়র অ্যাপ্রুভাল অর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ টু সেজ প্রপার্টিজ দ্যাট মে বি কনসার্ন উইথ টেররিজম। তো এই আইনের আন্ডারে বিভিন্ন সম্পত্তিকে বেআইনি ঘোষণা করা হতে পারে, বাজেয়াপ্ত করা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের অনুমতি এখানে লাগে। ইনভেস্টিগেশন অফ বাই এনআইএ, ইনভেস্টিগেশন মে বি কন্ডাক্টেড বাই অফিসার র্যাঙ্ক, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর পুলিশ অর অ্যাবভ। তো এক্ষেত্রে যথেষ্ট বড় উঁচু র্যাঙ্কের কোনো ব্যক্তি তিনি এখানে ইনভেস্টিগেট করবেন। অ্যাক্ট এম্পাওয়ার অফিসার অফ এনআইএ অফ র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অর অ্যাবভ টু ইনভেস্টিগেট কেসেস। অফিসার র্যাঙ্কে, ইন্সপেক্টর র্যাঙ্কে বা তার উপরের যারা র্যাঙ্কধারী রয়েছেন তারাই এখানে ইনভেস্টিগেট করতে পারবেন। কনভেনশন শিডিউল আন্ডার অরিজিনাল অ্যাক্ট লিস্ট 9 treaties including Convention for Suppression of Terrorist Bombing, Convention against Taking of Hostage, UAP Act 29 amended, International Convention for Suppression Act of Nuclear Terrorism to list। তো এই সমস্ত বিষয়গুলো এর আন্ডারে পড়ছে, এর আন্ডারে নিয়ে আসা এবং পরবর্তী সময় এই আইনটাকেও এর মধ্যে যোগ করার কথা বলা হয়। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, যেহেতু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে এখানে টেররিস্ট ঘোষণা করা এটা কথা বলা হয়েছিল, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়। নেক্সট খুব ইন্টারেস্টিং টপিক, ফোন ট্যাপিং। রিসেন্টলি an IPS officer was under probe for tapping the phones of political leader in 2019। তো IPS অফিসার তিনি কিনা ফোন ট্যাপিং করেছিলেন পলিটিক্যাল লিডারের 2019-এ। ফোন ট্যাপিংটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, পার্সন তিনি করতে পারেন না স্বেচ্ছায়। তো এই কারণে এখানে এটা বলা হয়েছে। গ্রাউন্ড ফর কোন কোন গ্রাউন্ডে ফোন ট্যাপিং করা যেতে পারে, সভারেনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য, সিকিউরিটি অফ স্টেট, রাষ্ট্রের সিকিউরিটির জন্য, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, বিদেশের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার জন্য, মেনটেনিং পাবলিক অর্ডার ফর প্রিভেন্টিং ইনসাইটমেন্ট অফ কমিশন অফ অ্যান অফেন্সেস। তো সাধারণ অবস্থা বজায় রাখার জন্য, পাবলিক অর্ডার বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা করা হতে পারে। ডেফিনেশন কি দেওয়া আছে ফোন ট্যাপিং? ফোন ট্যাপিং রেফার্স টু মনিটরিং অফ ইন্টারনেট বেসড কমিউনিকেশন অ্যান্ড ফোন বাই আ থার্ড পার্টি বাই সিক্রেট মিনস। তো ফোন ট্যাপিং বলতে যেটা বোঝায়, ফোনে আড়ি পাতা, অর্থাৎ সিক্রেটলি কোনো ব্যক্তির কথোপকথনকে ইন্টারনেটের মাধ্যমে জেনে নেওয়া, মনিটর করা, তার তদারকি করা। হোয়াট ফোন ট্যাপিং অলসো মিনস রাইট ট্যাপিং অর লাইন বাগিং অর ইন্টারসেপশন অফ ফোন। তো এক্ষেত্রে ইন্টারসেপশানও হতে পারে, বিভিন্ন ট্যাপ বিভিন্ন মাধ্যমে হতে পারে। ইট ওয়াজ ফার্স্ট কমেন্ট ইন ইউএসএ ইন 1890s। ইউএসএতে 1890 নাগাদ এটা প্রথম এই ধারণাটা এসেছিল। আর ইন্ডিয়ান টেলিগ্রাফিক অ্যাক্ট 1985 কি বলছে? ইন্ডিয়ান টেলিগ্রাফিক অ্যাক্ট 1885 আমাদের মনে করলে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টস ফোন ট্যাপ করতে পারে। ইনস্টেড পুলিশ হ্যাভ পাওয়ার টু ট্যাপ ফোন। রাজ্যের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা আছে ফোন ট্যাপ করার। অ্যাক্ট সেন্টার 10 এজেন্সিস আর অথরাইজ টু ডু সো। সেন্ট্রাল লেভেলে 10টা এজেন্সি এটা করতে পারে। ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই,
Enforcement Directorate, Narcotic Control Bureau, Central Board of Direct Taxes, Directorate of Revenue Intelligence, National Investigation Agency, R&W, Directorate of Signal Intelligence and Delhi Police Commissioner. এরা মনে করলে ফোন ট্যাপ করতে পারে। ট্যাপিং বাই এনি আদার এজেন্সি উড বি কনসিডার্ড ইলিগাল। অন্যান্য এজেন্সি, যে কোনো পার্সন তো বটেই, কোনো ব্যক্তিগতভাবে কোনো মানুষ, কোনো পার্সন তো বটেই, অন্যান্য কোনো ইনস্টিটিউট কিন্তু ফোন ট্যাপিং সেটাকে ইলিগাল মনে করা হবে। অর্ডার কুড বি ইস্যুড অনলি বাই সেক্রেটারি, ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অর হিজ স্টেট কাউন্টারপার্ট ইন রাইটিং, অনলি দেন ক্যান বি ট্যাপিং বিগিন। তো অর্ডার থাকতে হবে এখানে। এরা কিন্তু স্বেচ্ছায় এটা করতে পারে না। ইউনিয়ন মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার বা তার কোনো স্টেট কাউন্টারপার্ট তিনি মনে করলে লিখিত অনুমতির মাধ্যমে ফোন ট্যাপিং শুরু করতে পারে। হাইওয়ার ইন এক্সেপশনাল কেসেস দ্য অর্ডার মে বি ইস্যুড বাই লোয়ার অথরিটি। কোনো এক্সেপশনাল কেসের ক্ষেত্রে লোয়ার অথরিটিও এই অর্ডারটা কিন্তু দিতে পারে। সার্ট অর্ডার হ্যাজ টু বি কমিউনিকেটেড টু কম্পিটেন্ট অথরিটি উইদিন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। তো এটা মনে করলে স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে তাকে জানাতে হয়, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় ফোন ট্যাপিং। কেন তাকে এখানে এটা অপরাধ একটা, এটা বোঝানো হয়েছে, বলা হয়েছে কারা করতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 10টা মাত্র এজেন্সি এটা মনে করলে করতে পারে। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, রাইট টু বি ফরগটেন, ভুলে যাওয়ার অধিকার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড ইস রেজিস্ট্রি টু রিমুভ ডিটেলস অফ এ কাপল ফ্রম সার্চ ইঞ্জিন অ্যান্ড ইন্টারনেট। তো সুপ্রিম কোর্ট ডাইরেক্ট করেছে, নির্দেশ দিয়েছে, একজন কাপল রয়েছে, দুজন ব্যক্তি, তাদের সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে সমস্ত ডিটেলস তাদের রিমুভ করে দেওয়ার কথা অর্ডার দিয়েছে। রাইট টু বি ফরগটেন ইজ দ্য রাইট টু হ্যাভ পাবলিকলি অ্যাভেলেবল পার্সোনাল ইনফরমেশন রিমুভ ফ্রম দ্য ইন্টারনেট, সার্চ, database, website or any other public platform once and personal information is questioned is no longer necessary. সুতরাং রাইট টু পাবলিকলি অ্যাভেলেবল পার্সোনাল ডাটা যেগুলো রয়েছে সেটাকে মুছে ফেলার অধিকার, এটাকেই বলা হচ্ছে রাইট টু বি ফরগটন, ভুলে যাওয়ার অধিকার। তো পাবলিক ইনফরমেশন, তাদের ব্যক্তিগত বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে মুছে দেওয়ার অধিকার রয়েছে। ট্রেসেস ইট অরিজিন টু রাইট টু বি অবলিভিয়ান ইন ফ্রেঞ্চ জুরিপ্রুডেন্স। তো ফ্রেঞ্চে যেটাকে বলা হচ্ছে রাইট টু অবলিভিয়ান, সেটাকেই আমরা রাইট টু বি ফরগটেন বলছি। এটা কিন্তু অ্যাবসলিউট রাইট নয়, অ্যাবসলিউট রাইট কিন্তু নয়, চরম যে ক্ষমতা এটা কিন্তু নয়, চরম অধিকার নয়। ইট হ্যাজ বিন রিকগনাইজড এ স্ট্যাটুটরি রাইট ইন ইউরোপিয়ান ইউনিয়ন আন্ডার জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। তো ইউরোপিয়ান ইউনিয়নে এটা কিন্তু একটা আইনগত এর একটা মাধ্যম রয়েছে। It is implicitly recognized as a right for the first time by EU Directive on Data Protection 1955. তো ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এটা প্রথম উঠে আসে 1995-এ। আর্টিকেল 17 কি বলছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপিআর আইন রয়েছে, প্রোভাইড রাইট টু এনশিওর হুইচ পারমিট এ ডাটা সাবজেক্ট টু রিকোয়েস্ট এ কন্ট্রোলার টু ডিলিট পার্সোনাল ডাটা কনসার্নিং হিম অর হার উইদাউট আনডিউ ডিলে। তো পার্সোনাল ডাটা এখানে কিন্তু মুছে দেওয়ার কথা বলা। ইন ইন্ডিয়া দেয়ার ইজ no law that specifically provide for RTBF. তো ভারতবর্ষের ক্ষেত্রে এখনও কিন্তু এরকম কোনো রকম আইন নেই যেটা কিনা স্পেসিফিক্যালি যেটা বলবে এইটার কথা, রাইট টু ফরগটেনের কথা। এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু এরকম ধরনের কোনো আইন কিন্তু নেই। Right to privacy, that is right to be forgotten. Right to privacy under Article 21 include information that is not public, whereas RTBP involves removing information that was publicly known as a certain time to not allowing third parties to access the information anymore. তো এক্ষেত্রে রাইট টু প্রাইভেসি বলতে পাবলিকলি নেই। রাইট টু প্রাইভেসি মানে অবশ্যই প্রাইভেসি, এখানে প্রাইভেসি বিষয়টা আসছে, তো সেটা পাবলিকলি নেই। কিন্তু এই রাইট টু বি ফরগটেনের ক্ষেত্রে কোনো পাবলিকলি ডাটা মুছে ফেলার কথা বলা হচ্ছে। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্যটা কি সেটা এখানে বোঝানো হয়েছে। রাইট টু বি ফরগটেন বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে, ল্যান্ডমার্ক কেস পুট্টাস্বামী ইউনিয়ন অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট রিকগনাইজ RTBF অ্যাজ এ পার্ট অফ রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেস পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট কিন্তু RTBFকে আর্টিকেল 21-এর আন্ডারে ফেলেছে, রাইট টু লাইফের আন্ডারে ফেলেছে। RTBF was subject to certain restriction and that is could not be used if material in question was required for the exercise of right to freedom of expression and information, fulfillment of legal responsibilities, execution of duty of the public interest or public health, protection of information in public interest for purpose of scientific or
historical study or for statistical purpose, establishment, executing or defending or legal claim. তো কোন কোন ক্ষেত্রে এটা বিবেচ্য হবে না সেটা বলা রয়েছে। কোয়েশ্চেন করা হবে রাইট টু লাইফ, এই ক্ষেত্রগুলোতে কোয়েশ্চেন করা হবে, এই ক্ষেত্রগুলোতে রাখা যেতে পারে। বাকি অন্যান্য রাইট টু ফরগটেন কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং এটাকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা কিন্তু সুপ্রিম কোর্ট করেছে। যদিও এইটার সম্পর্কে কোনো স্পেসিফিক ল নেই, কিন্তু এটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু ঘোষণা করেছে। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়েও কিন্তু আমাদের ডিসক্রিপটিভ রাইটিং দেওয়া হতে পারে, রাইট টু বি ফরগটেন। ভারতবর্ষে এটা এটাকে আইনে আনা উচিত নাকি উচিত নয়, এটা সম্পর্কে এডিটোরিয়াল লিখতে বলা বা বিভিন্ন ধরনের এসে বিভিন্ন সাথে জড়িত বিষয় এখানে উল্লেখ্য। তো খুব গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং প্রত্যেকটাই কিন্তু অতি গুরুত্বপূর্ণ বলেই এখানে স্থান পেয়েছে। তো যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।